হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম কমরেড। দেখো, আজকের ক্লাসে আমরা ডেসক্রিপটিভ ম্যাথ নিয়ে ডিসকাস করব, যেটা মিসলিনিয়াসের জন্য গুরুত্বপূর্ণ। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্ট যেটা কোশ্চেন পাবে, কিভাবে কি লিখতে হবে, খাতা পেন নিয়ে প্রত্যেকে বসো। আর লেখার প্যাটার্নটা আমরা আজকের ক্লাসে ডিসকাস করব, কিভাবে কি লিখতে হবে অ্যারিথমেটিক পোর্শনটা। ওকে, তো অ্যারিথমেটিক ছাড়াও আমরা কিছু অ্যালজেব্রিক ফর্মেরও কোশ্চেন রেখেছি। তো ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে, এ পার্সন স্পেন্ড 72% অফ হিজ ইনকাম if his income increased by 28% and his expenditure increased by 25%. What is percentage increase or decrease in his savings? বোঝা গেছে? বেসিক ব্যাপার। এটা অ্যাকচুয়ালি ইনকাম বেসড কোশ্চেন। তো আমরা প্রত্যেকে একটা জিনিস জানি, আগে যে কোনো কোশ্চেন যখনই করতে যাবে অ্যারিথমেটিক বেস করে, মাথায় রাখবে আমরা নর্মালি শর্ট অ্যাপ্রোচ করা অভ্যস্ত এখন। তো তোমরা এক কাজ করবে, তোমরা আগে শর্টে জিনিসটাকে একটু দেখে নেবে, শর্ট অ্যাপ্রোচে পাশে দেখে নেবে রাফে, তোমার যে রাফ পেপার থাকবে সেখানে। ওকে, এবার এটা দেখে নেওয়ায় তোমার কি সুবিধা হবে, তুমি ডিরেক্ট মানে যে লেখা স্টার্ট করে দিচ্ছ সেখানে কিছু ভুল হতে পারে, তো ভুল হওয়ার একটা পসিবিলিটি থাকে। তো সেই জায়গাটা আমার যাতে না হয় তার জন্য আমি একটু রাফে আমার একটা আইডিয়া নিয়ে নেব যে কোশ্চেনটা কেমন কি হতে চলেছে। ওকে, তারপর আমি প্রপার ওয়েতে লেখাটা স্টার্ট করব। বোঝা গেছে? তো তার জন্য তোমরা কি করবে, এটা শর্ট অ্যাপ্রোচ যদি আমি বলি, আগে নর্মাল অ্যাপ্রোচটাকে ডিসকাস করব, ভালো করে বোঝো আমরা ক্লাসে কিভাবে কি পড়বো আজকে। নর্মাল এই যে পেজটা দেখছো, এটাই আমি কোশ্চেনটাকে পুরো বুঝবো, কোশ্চেনটাকে বোঝাবো, আর এর যে প্রপার লেখাটা সেটা আমরা নেক্সট পেজে ডিসকাস করব, যেটা আমি তোমাদের লিখে এনেছি সেটাই দেখাবো সেই পেজটা। ওকে, কারণ তোমরা জানো ডেসক্রিপটিভ ম্যাথে আমরা যদি ক্লাসের মধ্যেই অনেকটা লিখি তাহলে আমাদের অনেকটা টাইম লেগে যাবে, তাহলে যে আমরা কম সময়ের মধ্যে একটু বেশি সংখ্যক কোশ্চেন সলভ করতে পারবো। ওকে, তার জন্য আমি লেখাটাকে আগে থেকে এনে রেখেছি, তো লেখাটাকে নিয়ে একটু পরে ডিসকাস করছি। আগে আমরা দেখে নিই যে এটার ওয়েটা কিভাবে আমাদের চলবে। ওকে, তো দেখো ফার্স্ট এটা কি বলেছে, ইনকাম বেস আমরা কি জানি, নর্মালি ইনকাম মানে যেটা হয় সেটা কি হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। মানে ধরো তুমি যে টাকাটা আয় করছো সেটা তোমার যে খরচা আর তোমার যে সঞ্চয়, এই দুটোকে যোগ করে তোমার ইনকাম হচ্ছে। তাহলে নর্মালি ধরো কোনো একটা ব্যক্তি, আমি 100 দিয়েই তোমাদের বোঝাচ্ছি, তাই বলে যে তোমরা 100 ধরে করবে তা নয়। নর্মালি যদি 100 ধরে করো যে খুব নম্বর কাটবে বা পাবে না মার্কস, সেরকম নয়, করতে পারো, অসুবিধা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এক্স ধরে সবসময় প্রায়োরিটি দেবে, এক্সটাকে নিয়ে কাজ করবে। ওকে, তো 100 যদি থাকে তার মধ্যে থেকে বলেছে 72%, মানে 72 টাকা তার বলেছে স্পেন্ড করছে, মানে খরচা হয়ে যাচ্ছে। তাহলে বাকি রইল কত, 28। একে 8 দিলে কত হচ্ছে, 80 আর 20, তার মানে 28 টাকা তার সেভিংস। এবার কোশ্চেনে বলেছে তার যে ইনকামটা সেটা ইনক্রিজ করে যাচ্ছে, কত পার্সেন্টেজ, 28% ইনক্রিজ করছে। তাহলে 28% ইনক্রিজ করলে তাহলে এটা চলে আসবে 128-এ। ওকে, এবার তার পরের লাইনে বলেছে অ্যান্ড হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 25% আছে। তাহলে এক্সপেন্ডিচারটা যদি 25% ইনক্রিজ করে, তো আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি আগে কত আছে, 72। তাহলে 72 রেসপেক্টে যদি 25% বাড়ে, 25%-এর ফ্র্যাকশন বলে কত, 1/4। তার মানে 4-এর উপর 1 বেড়ে যাবে, 4-এর উপর 1 বেড়ে এটা 5-এ। তো এটাকে সলভ করলে কত বাড়ে, 18। তো 5-18 এটা 90, তার মানে এটা হয়ে গেল 90। ওকে, তাহলে এই দুটো মানে এখানে যে ভ্যালুটা হবে আর এটা যোগ করে 128 হচ্ছে, তার মানে এটাকে মাইনাস করলে তোমরা বুঝে যাচ্ছ কত হচ্ছে, এটা তোমার এটা 38। এটা 3 দিলে 120 আর 8, তার মানে আগে যে এটা 28 ছিল সেটা তোমার 38 হয়েছে। কতটা পরিবর্তন হয়েছে, মানে বেড়েছে, তার মানে ইনক্রিজ হচ্ছে। তো সেই জিনিসটাকে তুমি এখানে বের করতে পারবে। আর এইটা আমরা নর্মালি শর্ট অ্যাপ্রোচে দেখে নিলাম। এবার এখান থেকে লেখার ব্যাপারটাই আসি। লেখার ব্যাপারটাই কি, ধরো যেটাকে 100 মেনে চলছিলাম, তার যে টোটাল ইনকামটা সেটা নর্মালি কি ধরি, আমরা এক্স ধরে কাজ করি। যে আমরা লিখবো কি, ধরি ব্যক্তিটির যে মোট আয় সেটা কত, এক্স। তো সেই লেখাটা কিভাবে কি হবে সেটা আমরা পরের পেজে ডিসকাস করছি, দেখে নাও। ওকে, তো এটার অ্যাকর্ডিং দেখো কি আছে, ফার্স্ট স্টেটটায় দেখো এটা কি আছে। তো এটার অ্যাকর্ডিং দেখতে পাচ্ছ অনেকে এই ধরির বদলে লিখতে পারো মনে করি, সেটাই কিছু প্রবলেম নেই। ধরির বদলে কি লিখবো, মনে করি, কোনো যায় আসে না, একই ব্যাপার। ওই তো মুখস্থ বিদ্যার মতো তো কিছু নয়, নর্মালি আমরা ধরির বদলে মনে করি, কোনো নম্বর কাটবে না বা কিছু হবে না,
যে অ্যাপ্রোচটা আমি দেখাবো সেই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে তা নয়, নিজেদের মতো করে লিখতে পারো। শুধু অ্যান্সারটা আর প্রপার ওয়েটা যেন স্টেপ জাম্প না থাকে সেই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো, আর কিছু নয়। তো এখান থেকে বলেছে দেখো ফার্স্টে, তো এখান থেকে ধরি ব্যক্তিটির মোট আয় বলে দিয়েছে কত, এক্স টাকা, এটা লিখলে। আর অবশ্যই করে ইউনিটটা নিয়ে নেবে, ঠিক আছে, ইউনিটটা নিয়ে নেবে। বলেছে ব্যক্তিটির আয়ের 72% বলেছে খরচা করেছে, তার মানে এক্স টাকা যদি প্রথমে থাকে তার 72%, তাই 72/100 এত টাকা। ওকে, এবার বলেছে এবার অতএব, এইটাই না অনেকে সাইন দিয়ে করে, তো নর্মালি কথায় লেখার চেষ্টা করবে। ওকে, বলেছে ব্যক্তিটির সঞ্চয় হবে, তো দেখো আমরা নর্মালি সঞ্চয় বলতে কি জানি, ইকুয়েশনটা দেখো আমি ব্র্যাকেটে দেখিয়ে দিয়েছি, আয় মানে কি হয়ে যায়, খরচা প্লাস যেটা সঞ্চয়, এই দুটোকে মার্জ করলে আমরা ইনকামটাকে পাই। তো এখানে যে টাকাটা এক্স আছে সেটা তার ইনকাম, আর এখান থেকে তার খরচ হয়ে যাচ্ছে, এটাকে ডিডাক্ট করে দাও, মাইনাস করে দাও, তাহলে আমরা পেয়ে যাব সঞ্চয়। তো এবার এখান থেকে তোমরা জানো অনেকে কি করবে, এই ডিরেক্ট এই লাইনটায় আসার চেষ্টা করে, মানে ওটা 28/100 ওটা করে অনেকে, কিন্তু মাঝখানের এইটাকে না অনেকে স্টেপ জাম্প করে দেয়, তোমরা করবে না, অবশ্যই করে এটাকে পুরো ওয়েতে লিখবে। দেখো কি কি আমি করেছি এখান থেকে পুরোটা, আগে প্যাটার্নটাকে দেখে নাও। এটাকে দেখো 100 গুণ করলাম, 100x আসলো, তারপর এটা মাইনাস দিয়ে দেখো 72 আছে, তাহলে এই টাইমটা আমি লিখে নিলাম, তারপরে মাইনাস হচ্ছে অ্যাকচুয়ালি এটা দেখো 28x/100 এত টাকা। ওকে, এবার এটার অ্যাকর্ডিং আমরা পেয়ে গেলাম যে ব্যক্তিটির সঞ্চয় এটা। এবার নেক্সট বলেছে কি, যদি তার আয়, মানে কোশ্চেন যা বলেছে সেইভাবেই আমরা কাজ করছি, যদি তার আয় 28% বৃদ্ধি পায়, তার মানে এক্স আছে, এক্স এর 28, অনেকে কি করে এটাকে ডিরেক্ট এই লাইনটাকে লিখে দেয়, এই লাইনটাকে ডিরেক্ট লিখে, তো ডিরেক্ট লিখবে না, কারণ এটাও কিন্তু একটা স্টেপ জাম্প প্রসেসে হয়ে যায়। তো নর্মালি আমরা এটাকে আগে প্রত্যেকটা স্টেপ দেখিয়ে দেবো যে 28% মানে এক্স আছে, এক্স এর আবার 28% মানে 28/100, তার জন্য ওটাকে লিখে দিলাম। তারপরের স্টেপটা দেখো, এটা পুরোটা দেখিয়েছি, এটা নিচে 100 থাকবে, এটাকে গুণ করে 100x, তারপর এটা 28x, তারপর দেখো এই লাইনটা এসছে, অনেকে ডিরেক্ট এখান থেকে এটাই আসে, ওটা করবে না, পুরো ওয়েতে লিখে নেবে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, এবং তার খরচ বলেছে কত, 25% বৃদ্ধি পাচ্ছে, যেটা নর্মালি আমরা শর্ট অ্যাপ্রোচে দেখছিলাম। ওকে, তো 25% যদি বৃদ্ধি পায়, তো এটার অ্যাকর্ডিং দেখো প্রাথমিক অবস্থায় যেটা 72x/100 আছে, দেখো আমি বের করে রেখেছি, সেটার অ্যাকর্ডিং এই যে এইটা যেটা খরচ ছিল এটার অ্যাকর্ডিং, তো এটার অ্যাকর্ডিং তার কত পার্সেন্টেজ বৃদ্ধি পাচ্ছে, তো সেই স্টেপটাকে দেখো আমি এখানে বের করে রেখেছি। তো এটাকে বের করলাম, দেখো প্রত্যেকটা স্টেপ আমি লিখেছি, এখানে দেখো কোনো স্টেপ জাম্প হয়নি, নর্মালি এইভাবে রেখে দেও, এখানে কাটবে না। আর একটা জিনিস বোঝো, নর্মালি কাটাকাটি করবে না, ওই 100 যেটা আছে না ওটা রেখে দেবে, আমার ক্যালকুলেশনের সুবিধা করে, এটা মাথায় রাখবে। ওকে, তো নেক্সট পেজে চলে আসো। নেক্সট পেজে কি বলেছেন, অতএব বর্তমানে ব্যক্তিটির যে সঞ্চয়, তো সঞ্চয় মানে কি, তোমরা চাইলে এই পাশে ইকুয়েশনটাকে একটু লিখে দিতে পারো, ইনকাম মানে কি হয়, এক্সপেন্ডিচার প্লাস সেভিংস, এটাকে মার্জ করে বাংলায় লিখবে, যারা ইংলিশে লিখছো নর্মালি ইংলিশে করে নেবে, ঠিক আছে। ইংলিশে যারা লিখছো, লেট আস অ্যাজিউম দ্যাট টোটাল ইনকাম ইকুয়ালস টু এক্স রুপিস, এটা ধরে নেবে ওইভাবে ফার্স্টের থেকে। ওকে, নর্মালি তারপর বর্তমানে সঞ্চয়টা এখান থেকে বের করলাম, সেভিং এখান থেকে, এই ইনকাম থেকে আমি কি করলাম, এক্সপেন্ডিচারটাকে তোমার বাদ দিলে, তাহলে আমি কি পেয়ে গেলাম, দেখো স্টেপ বাই এটা 38x/100 এই টাকাটা নর্মালি। ওকে, এবার এটার অ্যাকর্ডিং দেখো ব্যক্তিটির আগের তুলনায় বর্তমানে সঞ্চয় কতটা বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মানে কি, এটার অ্যাকর্ডিং এটা তোমার এটা ডিফারেন্স করলেই পেয়ে যাবে কতটা বাড়ছে, সেটার অ্যাকর্ডিং দেখো আমি দেখিয়ে দিলাম পুরো পোর্শনটা। অতএব এখানে দেখো বলেছে তার সঞ্চয় শতকরা বৃদ্ধি, মানে 100 এর রেসপেক্টে দেখতে হবে, 100 এর রেসপেক্টে আগে কত ছিল, বেসটা কি, বেস হচ্ছে দেখো 28x/100, এটা রেসপেক্টে এত বেড়েছে, দেখো এই যে বেড়েছে এটা 10x/100, এটা বেড়েছে, তো ওইটা রেসপেক্টে আমি দেখে দিলাম। আর পুরো পার্সেন্টেজটা যেন বাইরে সাইনটা অবশ্যই দেবে, নাহলে কিন্তু ভুল হয়। ওকে, তারপর এই পোর্শনটা কাটাকাটি করে নর্মালি এইটুকু কাটতে পারো, কিন্তু যদি চাও তোমরা এই কাটাকাটিটাও এখানে দেখাবে না, তো সেটাও করতে পারো, ওটাই বেশি ভালো হয়, কিন্তু চাইলে কাটতে পারো। ওকে, তারপর দেখো এইটা নর্মালি এটা। এবার একটা জিনিস বোঝো, মেন কোশ্চেনটা না 1 ডেসিমেল অবধি ছিল, মানে দশমিকের 1 ঘর অবধি বা 2 ঘর অবধি বলা আছে কোশ্চেনটায়, ঠিক আছে। কিন্তু দেখো আমি এটাকে ফ্র্যাকশনে রেখেছি, তোমরাও ফ্র্যাকশনে রাখবে, কারণ ওটা ডেসিমেল অবধি বলবে না, ওটা নর্মালি আমি কোশ্চেনে রেখেছি, কারণ ওটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন হিসাবেই তোমরা সবসময় এইটাকে ফ্র্যাকশন হিসাবে রেখে দেবে। ওকে, তারপর নেক্সট যেটা অ্যান্সার হচ্ছে ওটাকে উত্তর বলে বা অ্যান্সার বলে এটাকে লিখে দেবে। ওকে, তো নর্মালি এখানে উত্তর বলে ওটাকে জাস্ট লিখে দেবে কিন্তু পুরোটা। তো চলো নেক্সট কোশ্চেনে মুভ করো। নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 2, এটাও ভালো কোশ্চেন। নাম্বার 2 এটা কি বলেছে খেয়াল করো, বলেছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ডিক্রিজ বাই 15%,
অ্যান্ড দ্য উইথ মানে তোমার দৈর্ঘ্যটা বলেছে কমে যাচ্ছে 15%, এবং প্রস্থ যেটা সেটা কি বলেছে 10% কি ইনক্রিজ করছে, বাড়ছে। ওকে, তাহলে হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ দ্য এরিয়াতে, তার মানে দেখো একটা আয়তক্ষেত্র আছে, এবার এই আয়তক্ষেত্রের এইটা ধরো এই দৈর্ঘ্যটাকে আমরা এটাকে এক্স ধরলাম আর এটাকে ওয়াই ধরলাম, তাহলে প্রাথমিক অবস্থায় যে এরিয়া সেটা কি এক্স গুণ ওয়াই হয়ে যাবে, এক্স গুণ ওয়াই এটা এরিয়া। এবার সেটার রেসপেক্টে ফার্স্টে কিছু না কিছু ইনক্রিমেন্ট বা ডিক্রিজ বলেছেন, তো এখান থেকে দেখো নর্মালি ডিক্রিজ করছে ফার্স্টে রেক্ট্যাঙ্গেলের কি লেন্থটা, তাহলে লেন্থ এখানে এক্স ধরেছি, তো এক্স এর রেসপেক্টে কতটা কমে যাবে বলেছে 15%, তাহলে এখানে এক্স এর আবার 15% কমিয়ে দাও 15/100, অনেকে ডিরেক্ট এইভাবে 100 থেকে 15 বাদ রেখে করবে, বোঝা গেছে? তো প্রত্যেকটা ওয়েতে দেখে নেবে। এবার নর্মালি লেখাটাই আসি আমরা, নর্মাল এটা করতে পারো, শর্ট অ্যাপ্রোচ হিসাবে অ্যান্সারটাকে দেখে নেবে। আমি যদি শর্ট অ্যাপ্রোচে আসি একটু ভালো করে বুঝে নাও, সেকেন্ডের মধ্যে লাগবে এটা করতে, সেকেন্ডের মধ্যে কিভাবে একটু দেখে নাও সেটাও বলে দিই। কেন বলছি, কারণ তোমাদের কাছে অপশন থাকবে না, অ্যান্সার থাকবে না, ওই পাশের খাতা দেখে মেলাতে পারবে না, ঠিক আছে? তো নর্মালি তবে অনেকে করবে। ওকে, দেখো কি বলেছে, লেন্থটা বলেছে 15%, 15% ফ্র্যাকশন বলে কত 3/20, তার মানে এটা ডিক্রিজ করছে, 20 থেকে 3 কমে যাবে, তাহলে 20 থেকে 3 কমে এটা 17তে আসবে। আর বলেছে উইথ যেটা তোমার যেটা প্রস্থটা 10% ওটা বেড়েছে, তার মানে 10-এর উপরে 1 বেড়ে যাবে, 10 থেকে এটা 11তে যাচ্ছে, তো এটাকে সলভ করলে এরিয়া মানে এটা 200 আর এটা হয়ে যাচ্ছে তোমার 178, 187, মানে দেখো 13 কমে গেছে 200 রেসপেক্টে, তাহলে 100 এর রেসপেক্টে কত হবে, তার মানে এটা 6.5% ডিক্রিজ হচ্ছে। তো এই শর্ট অ্যাপ্রোচ আমি দেখে নিলাম, একটু ফাস্ট লিখলাম। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে প্রপার ওয়েতে আমরা কিভাবে লিখব সেটার জন্য পরের পেজ আছে, দেখো কি বলেছে পরের পেজটা খেয়াল করো, এটাকে আমরা কিভাবে দেখব। এখান থেকে বলেছে ওই একই ব্যাপার, ধরি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক, ইউনিটটা অবশ্যই দেবে, এখানে এককটা দেবে, ওকে এককটা দেবে এক্স একক, এবং প্রস্থ যেটা আছে দেখো ওয়াই একক, তার মানে দৈর্ঘ্য আর প্রস্থকে যদি মাল্টিপ্লাই করে দিই আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, সেটাই এখানে দেখো লিখেছি, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দেখো ওয়াই পেয়ে গেছি এক্স ওয়াই। ওকে, এবার এটার অ্যাকর্ডিং বলেছে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% কমানো হয়, তার মানে দেখো এক্স এর রেসপেক্টে এটা 15% কমিয়েছি, পুরো প্রপার এটা এত এসছে 85 x/100, এটাকে কিন্তু ডিরেক্ট করিনি, এই লাইনটাকে মাঝখানে দেখাবে অবশ্যই করে, আর ইউনিটটা পাশে রাখবে। ওকে, এবং প্রস্থ 10% যদি বৃদ্ধি করা হয় মানে ওয়াই এর রেসপেক্টে 10 বাড়ছে, সেটা আলটিমেট লাস্টে গিয়ে কত আসছে 110 y/100, এত ইউনিট বা একক, ইংলিশে লিখলে ইউনিট লিখবে। ওকে, এবার দেখো বলেছে অতএব, এই সাইনটাকে সাইন না দিয়ে নর্মালি কথায় লিখলাম, অতএব বর্তমানে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল বলেছে কত হচ্ছে, এই দুটোকে গুণ করে দাও, আর এত বর্গ একক আসবে, ইউনিটটা বর্গ একক, আর এরিয়ার ফর্ম কি হয় লেন্থ আর ব্রেথ, ওটাকে একটু লিখে দেবে, বাংলায় লিখবে অবশ্যই করে, তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে একটু দেখে নেবে এটা কত আসছে 935 xy বাই এটা 1000 আছে, 1000 আছে। ওকে, এত বর্গ একক এটা হলো। এবার এটার পরের পার্টটায় আসো, পরের পার্টটায় বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আগের তুলনায় পরিবর্তন হয়েছে, তার মানে আগে নর্মালি এক্স ওয়াই ছিল, এখন এটা, তার মানে কতটা পরিবর্তন হয়েছে, এটাকে মাইনাস করলেই তো পেয়ে যাবো, মাইনাস করলেই পেয়ে যাবো, তো মাইনাস করলে আলটিমেট দেখো এই লাইনটা আসছে আমার 65 xy/1000 আছে, এত বর্গ একক, আর এখান থেকে আমরা বুঝতেই পারছি যে এক্স ওয়াই বড় হবে এটার রেসপেক্টে, তো সেটাও কিন্তু আমি এখানে ব্র্যাকেটে দেখিয়েছি, কারণ ওটা মাইনাসটা যে তুমি করছো ওটা নেগেটিভ হবে না পজিটিভ সেটা অবশ্যই করে লিখতে হবে, এই কারণে দেখো আমি ব্র্যাকেটে এটাকে লিখেছি, তোমরাও লিখবে। ওকে, তাহলে এখান থেকে দেখো অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা পরিবর্তন বলেছে, মানে এবার তোমার শতকরায় দেখতে হবে, তো সেটার অ্যাকর্ডিং পার্সেন্টেজের রেসপেক্টে দেখে নিলাম, তো এটাকে কাটাকাটি করলে দেখো এটা 6.5% চলে আসছে, আর লাস্টে এখান থেকে লিখে দিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 6.5% কমে গেছে, জাস্ট এইটুকু। ওকে, চলে আসুন নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন নাম্বার 3, এটা বেসিক কোশ্চেন, এটার জন্য আমি লেখা টেখা কিছু রাখিনি, নর্মালি এখানে ডিসকাস করে দিই। ওকে, তো এখানে টাইম স্পিড ডিস্টেন্সের কোশ্চেন আছে, অ্যারিথমেটিকেরই পার্ট, তো এটার অ্যাকর্ডিং বলেছে আমান কভার্স এ ডিস্টেন্স 15 কিলোমিটার ইন 3 আওয়ার্স অ্যান্ড 20 কিলোমিটার্স ইন 2 আওয়ার্স, ঠিক আছে, সো হোয়াট উইল বি দ্য অ্যাভারেজ স্পিড অফ আমান। তো এটার অ্যাকর্ডিং আমি যদি বলি এখান থেকে অ্যাভারেজ স্পিড বের করতে বলেছে, এটা হচ্ছে কি পয়েন্ট তোমার যে অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড
তো ফার্স্টে প্রত্যেকটা স্টেটমেন্ট যা যা আছে লিখে নেবে। এখানে দেখো আমান কভার করছে 15 কিলোমিটার 3 ঘন্টায়, তো সেটা লিখবে যে আমান 15 কিলোমিটার, ওটাকে অবশ্যই করে কিমি লিখবে না, মানে কে এম দেবে না, ওটাকে কিমি লিখে দেবে। 15 কিমি দূরত্ব যায় 3 ঘন্টায়, এটুক লিখলে। এবার এই পোর্শনটায় আমার কথা হচ্ছে আমি পুরোটা বোঝাবো, এটাই এখানে বেসিক কোশ্চেন আছে, এটাই লেখা নিয়ে অত চাপ নেই। এবার আসো কোশ্চেনটাই আসি। 3 ঘন্টায়, এবার অ্যাভারেজ স্পিডের কেসটা বোঝো, আগে ওটা বলি। অ্যাভারেজ স্পিড বলতে কি বোঝায়? অ্যাভারেজ স্পিড মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। কি বললাম? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। তো ফার্স্টে তো তোমরা লিখে নেবে যে অমন 15 কিলোমিটার যাচ্ছে 3 ঘন্টায়, 20 কিলোমিটার যাচ্ছে 2 ঘন্টায়, স্টেটমেন্ট ওয়াইজ লিখে নিলে। এবার লিখে দেবে অমন মোট দূরত্ব অতিক্রম করে 15 আর 20 যোগ করে দেবে, নর্মালি ওটা পেয়ে যাব যে মোট দূরত্ব। ওকে, মোট দূরত্ব কত যাচ্ছে এখানে? 15 আর 20, 15 প্লাস 20 অ্যাড করে দেবে, 35 যাচ্ছে। এটা মোট দূরত্ব বের করে নিলে। আর একটা কি, মোট যে সময়টা ওটাও বের করে নেবে। মোট সময় সেটা কত হচ্ছে? 2 ঘন্টা, আর এখানে কত? 3 ঘন্টা ফার্স্টে, তার মানে 2 আর 3 যোগ করে দাও, 5 ঘন্টা। এখান থেকে 5 ঘন্টা এখানে লাগছে। ওকে, আমি শর্টে লিখলাম এটা। এবার এটার অ্যাকর্ডিং তোমরা মেন কাজ যেটা আমি বলার সেটা হচ্ছে, আমি মুছলাম এটা। মেন কাজ হচ্ছে এবার 35 আর তো 5 পেয়ে গেছো, অ্যান্সার 7 আসছে, মুখে মুখেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু লেখাটা মেন দেখতে হয়। এবার এটার অ্যাকর্ডিং তোমরা এই ফর্মটাকে যখন ইউজ করবে তখন জাস্ট এখানে লিখে নেবে আমরা জানি, তারপর এই জিনিসটাকে লিখবে যে অ্যাভারেজ স্পিড মানে গড় গতিবেগ সমান সমান টোটাল দূরত্ব মানে মোট দূরত্ব বাই মোট সময়। আর যারা ইংলিশে লিখবে এটাকে লিখবে আমরা জানি, এটাকে উই নো দ্যাট। কি লিখবো? উই নো দ্যাট। এইটাকে উই নো দ্যাট লিখে জাস্ট এইটাকে, এই ফর্মটাকে লিখে দেবেন। তারপর ওই ডেটাটাকে পুট করবে। টোটাল ডিস্টেন্স কত? 15 আর 20 35, আর এটাকে ডিভাইড করছো 3 2 5, তো এটাকে কাটলে 7, তার মানে 7 অ্যান্সার হয়ে যাবে, মানে 7 কিলোমিটার পার আওয়ার অ্যান্সার দেবে। বোঝা গেছে? বেসিক ব্যাপার, আমি এটাই ওর জন্য লেখাটা আনিনি, কারণ সহজ একটা কোশ্চেন। এটা লেখাও নেই, এটাও নর্মালি আমি ডিসকাস করে দিই, নাম্বার 4 কি বলেছে দেখো, a প্লাস বি 25 আছে, a মাইনাস বি 7 আছে, ফাইন্ড দ্য প্রপোর্শনাল বিটুইন a এন্ড b। দেখো এখানে কি প্রপোর্শন বলেনি, থার্ড বলেছে না ফোর্থ বলেছে, কিছু বলেনি। বিটুইন কথাটা আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা টার্ম। বিটুইন মানে হচ্ছে এ আর বি এর মধ্য সমানুপাতিকে বোঝাচ্ছে, মানে মিড ভ্যালু যেটা বলতে পারো, মধ্য সমানুপাতিকে বোঝাচ্ছে। তার মানে এখান থেকে যদি আমি ডিসকাস করি, ভালো করে বুঝে নাও, ধরি এ আছে আর এটা বি, ধরো এর মধ্য সমানুপাতি এক্স। ওকে, তার মানে এইটার সাথে এইটা কানেক্ট হবে, এইটার সাথে এইটা, তার মানে এটাকে আমরা কি লিখি? a is to x, সমানুপাতি সাইন দাও, x is to b। তো এটাকে নেক্সট স্টেপ ইমপ্লাইজ সাইন দেবে, এটা হয়ে যাবে a বাই এক্স সমান সমান x বাই বি। তো এটার অ্যাকর্ডিং আমরা যদি ক্রস গুণ করি, এটা এক্স স্কোয়ার, এটা ab। ওকে, তাহলে এখান থেকে যদি আমি x এর মান বের করি, তো নর্মালি ওটা রুটের মধ্যে কত চলে আসবে? ab চলে আসবে। তাহলে এটা রুট ওভার অফ ab দিয়ে দাও, রুট ওভার অফ ab। এটা গেল। এবার এইটার ওয়েতে আমি যদি এই এবির মান জানি, তাহলে ইজিলি কোশ্চেনটা হয়ে যাবে। এবার এবির মানটা বের করো। তো এইটা এক সাইডে রাখো। এবার এটার অ্যাকর্ডিং যদি আমি চলে আসি যে এবির মানটা বের করি, নর্মালি দেখো a প্লাস বি, তোমরা কি করবে? a প্লাস বি মানে 25, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দেবে, অবশ্যই করে দেবে। আর এটা a মাইনাস বি আছে, এটা 7 আছে, এটাকে 2 নম্বর সমীকরণ দেবে। ওকে, এবার যেরকম আমরা করি সেই অ্যাপ্রোচেই করব। কি? 1 ও 2 নং সমীকরণকে যোগ করে পাই। ওকে,
এটাকে যদি যোগ করো, ভালো করে বোঝো, পুরো শর্টে করবে না কিন্তু, পুরো লিখে দেখাবে কিভাবে। ফার্স্টে দেখো a প্লাস বি প্লাস a মাইনাস বি সমান সমান, মানে লেফট হ্যান্ড সাইড যোগ করো, আবার রাইট হ্যান্ড সাইড যোগ করে দাও, 25 প্লাস 7, ব্যাস। এবার এটার অ্যাকর্ডিং দেখো কি কি কাটছে, নর্মালি এটা কেটে যাচ্ছে, এ কত হচ্ছে 2a, আর এটার অ্যাকর্ডিং 32 আসছে। তাহলে এখান থেকে যদি বলি এ মানে কত হয়ে যাচ্ছে তোমার 16। এবার এই 16 মানে শুধু 16 নয়, লিখে দেবে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করে পাই। কারণ আমরা ম্যাথমেটিক্সে নর্মালি জানি এই সাইড থেকে ওই সাইডে কিছু যায় না, নর্মালি যে কাটে, তার জন্য কি এইদিকে যে অ্যাকশন করবে সেম অ্যাকশন ওই সাইডে করতে হবে, তার জন্য 2 দিয়ে ভাগ করেছি, এদিকে এ চলে আসবে, আর এটা 2 দিয়ে ভাগ করলে 16 চলে আসবে। তো এর মান যদি 16 চলে আসে, এবার আমি যেটা করব, এটা তোমরা ইজিলি পেরে যাবে। এবার এটার অ্যাকর্ডিং তুমি কি করবে, এর মানটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দাও। ওকে, আমি এখানে লিখলাম পরের স্টেপটা, কি লিখবো, এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ওকে, বসিয়ে পাই, তাহলে বসালে কত হবে, এটা কত আছে 16, 16 প্লাস বি ইকুয়ালস টু 25। তাহলে এটার অ্যাকর্ডিং যদি আমি বলি বি এর মান কত চলে আসবে, এটা 9 চলে আসবে, বি এর মান 9। আর এই অ্যাপ্রোচে আমরা এইটা বের করে রেখেছি না, এটা পরের স্টেপে অ্যাকচুয়ালি আসবে, এটা তো আমি বোঝানোর জন্য লিখছিলাম। ওকে, এবার এইটার অ্যাকর্ডিং জাস্ট আমরা বলেছে মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাতি বের করতে হবে, তার মানে এটা রুট ওভার এ বি করলেই হয়ে যাবে। তাহলে এর মান কত আছে, এ আর বি, এটার অ্যাকর্ডিং নর্মালি এখান থেকে এ মানে এটা 16 আছে আর এটা 9 আছে, তাহলে 16 আর 9 করলেই হয়ে যাবে। দেখো এটা এ 16 করেছি আর বি এর মান 9 বের করেছি, তাহলে এখান থেকে দেখো 4 আসবে আর এটা 3, তো 3 4 12, এটা অ্যান্সার হবে, এটাকে জাস্ট উত্তর লিখে দেবে একবারে। ওকে, তো এটুকু করলেই হবে। এবার কথাটা হচ্ছে এই লাইনটা যখন লিখবে এখানে লিখে দেবে উই নো দ্যাট, বা বাংলায় লিখলে আমরা জানি করে কাজটা করবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, নাম্বার 6, এটা ভালো কোশ্চেন আছে। দেখো এই অ্যালজেব্রিক ফর্মে কোশ্চেন একমাত্র যাদের বেস স্ট্রং আছে তারাই করতে পারবে, যদি এই কোশ্চেন আসার পসিবিলিটিও আছে। ওকে, সবসময় যে অ্যারিথমেটিক দেবে তা নয়, নর্মালি এই টাইপের কোশ্চেনও আসতে পারে। তো এখান থেকে দেখে নাও নাম্বার 6-এ কি বলছে, আমি একটু এক্সপ্রেশনটা ভেঙে দেবো, আর কিছু নয়। 5 আছে, তার পাওয়ারে 1 প্লাস এক্স আছে, প্লাস 5 তার পাওয়ারে 1 মাইনাস এক্স আছে, এটা মানে 26 আছে। তাহলে এখান থেকে দ্য ভ্যালুজ অফ এক্স, যেটা স্যাটিসফাই করবে, এক্স এর মান বের করতে হবে, অ্যাকচুয়ালি এক্স এর মান বের করতে হবে। তো আমরা দেখো আগের ক্লাসটাই শার্টস অ্যান্ড ইন্ডাসেস করেছিলাম, তো সেখানে আমি ডিসকাস করেছিলাম, সেটা অ্যাপ্লাই করবো এখানে। দেখো কিভাবে, দেখো পরের স্টেপটাই আমি এইটা লিখতে পারি না 5 এর পাওয়ারে 1 ইন্টু 5 এর পাওয়ারে এক্স, কারণ বেস সেম আছে, তাহলে বেস সেম থাকলে পাওয়ারটা যোগ হয়, সেটাকে আমি জাস্ট খুলে দিলাম, আর কিছু নয়, জাস্ট খুলে দিলাম এটাকে। তাহলে এটার অ্যাকর্ডিং দেখো 5 এর পাওয়ারে এটা 1 আর 5 এর পাওয়ারে এটা মাইনাস এক্স, এটা মানে 26 আছে। তো এটার অ্যাকর্ডিং আমি নেক্সট লাইনে যদি আসি, দেখো 5 এর পাওয়ারে 1 থাকলো আর 5 এর পাওয়ারে এটা এক্স, এটা করে দাও। আর এইটার অ্যাকর্ডিং 5 এর পাওয়ারে যে 1 আছে আর এইটা মানে 1/5 এর পাওয়ারে এক্স, এখান থেকে 26, এটা যদি ইনভার্স প্রপার্টি ইউজ হয়েছে, তার মানে আমরা কি জানি a টু দি পাওয়ার -1 মানে 1/a, এটাকে ব্র্যাকেটে করে দেবে। আর এখানে একটা ব্রেক করেছি, মানে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n থাকলে ওটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, কারণ যে প্রপার্টি ইউজ করবো সেটাকে পাশে লিখতে হয়, এটা মেন নিয়ম। ওকে, এবার এটার অ্যাকর্ডিং আমি কি করব, এখানে একটা ভ্যালু পুট করব, যে লেট আস অ্যাজিউম দ্যাট আর কি লিখতে পারো, বা ধরি, বাংলায় লিখলে লিখবে ধরি যে 5 টু দি পাওয়ার এক্স মানে তোমার ধরে নাও পি, ধরে নাও পি, এটা পি ধরলাম। তাহলে এখান থেকে 5 আছে ইন্টু এইটা মানেই আমি পি ধরেছি, তার মানে এটা পি। ওকে, প্লাস 5 আছে আর এইটা মানে পি ধরেছি, তার মানে এটা 1/p, এটার অ্যাকর্ডিং দেখো 26। এবার এটাকে সলভ করলে ইকুয়েশন চলে আসবে কিভাবে, সবাইকে আমি কি করলাম, উভয় পক্ষে পি দ্বারা গুণ করে দিলাম, তাহলে এটা হয়ে যাবে কত 5p² প্লাস এটা পি দিয়ে গুণ করলে এটা শুধু 5 আসবে, আর এখান থেকে 26p এটা চলে আসবে। ওকে, এবার এটার অ্যাকর্ডিং আমি যদি বলি এইটাকে এই সাইডে নিয়ে আসো, 5p² মাইনাস 26p সমান 5 ইকুয়ালস টু 0, এটা হচ্ছে। এবার এটার অ্যাকর্ডিং আমি এটাকে মিডল টার্ম করো, তাহলেই হয়ে যাবে
নেক্সট লাইন আমি এখানে দেখাচ্ছি। ওকে, এই সাইডটায় দেখাচ্ছি, এই সাইডটায়। এটার অ্যাকর্ডিং দেখো, এটাকে যদি সলভ করো নর্মালি এখানে দেখো 5p² আছে, এই 5 আর 5 গুণ করলে কত হয় 25 হয়ে যাবে। 25 মানে এখানে প্লাস সাইন আছে, তো প্লাস করে আমার 26 বানাতে হবে। তাহলে এটাকে আমি কায়দা করে লিখতে পারি না, -25p আবার -p প্লাস 5 ইকুয়ালস টু 0। এবার এটার অ্যাকর্ডিং দেখো 5p কমন নিয়ে নাও, 5p কমন নিয়ে নিলে এখানে শুধুমাত্র p পড়ে থাকবে মাইনাস, তাহলে 5p বেরিয়ে গেলে একটা 5 থাকবে এখানে p-5, আর এখানেও তোমার p-5 করে দাও। আর এটার অ্যাকর্ডিং দেখো -1 দিয়ে দাও, -p আর মাইনাসে মাইনাসে এটা প্লাস দিয়ে দেবে, এটা ইকুয়ালস টু 0। তো এখান থেকে নেক্সট লাইনে অ্যাকচুয়ালি আমি বুঝেই যাচ্ছি 5 - p একটা কমন নিয়ে নাও, আর এখানে 5p-1 ইকুয়ালস টু 0 একটা ইকুয়েশন ক্রিয়েট হচ্ছে। দুটো রাশি যদি গুণ আকারে শূন্য হয় তারা আলাদা আলাদাভাবে শূন্য হবে, তো সেই প্রপার্টিটা অবশ্যই করে এখানে একটা লিখে দেবে লাইনটা। ওকে, দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তারা আলাদা আলাদাভাবে শূন্য, এই লাইনটা জাস্ট লিখবে, এইটুকু যেটুকু বললাম। তার মানে এটা চলে আসবে p-5 ইকুয়ালস টু 0 একটা, আর একটা হচ্ছে 5p-1 ইকুয়ালস টু 0। তো এটাকে যদি সলভ করো যে p সমান সমান 5 একবার 500, আর এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ 5p সমান সমান 1। তাহলে এটার অ্যাকর্ডিং আমি জানি p তো p নয়, p এর এক্সাক্ট মান আমি ধরে নিয়েছিলাম কিছু না কিছু, এই যে p এর মান কত 5 এর পাওয়ারে x, তাহলে 5 এর পাওয়ারে এটা x আর 5 এর পাওয়ারে কিছু নেই মানে 1, তার মানে এটা বেস সেম আছে, কম্পেয়ার করো x এর মান দেখো 1 চলে আসছে। আর এটার অ্যাকর্ডিং কত হচ্ছে p এর মান 1/5 ওইদিকে যাবে, তার মানে এটা 5 এর ইনভার্স। স্টেপ জাম্প করলাম কিন্তু, ওটাকে একটু জায়গা নেই বলে স্টেপ জাম্প করলাম, তোমরা লিখে দিও। ওকে, যে 5 এটা 1/5, ওটাকে ইনভার্স করলে 1 হচ্ছে, আর এটা মানেই 5 টু দি পাওয়ার এটা x, তার মানে এটা 5 এর পাওয়ারে -1, তার মানে এখানে কম্পেয়ার করলে x এর মান, কম্পেয়ার তো নয় বেস সেম থাকলে পাওয়ার সমান হয়ে যায়, তাহলে একটা x এর মান 1, একটা x এর মান -1, এটাই তোমার উত্তর হচ্ছে। পুরো ওয়েতে লিখলাম, নর্মালি কিন্তু আমি কোনো স্যাটিসফাই করিনি, কোনো ভ্যালু পুট করিনি, সেসব কিছু করিনি। নর্মালি আমরা যেভাবে কোশ্চেনটাকে ব্রেক করতে পারি সেইভাবে ব্রেক করেই কাজটাকে করলাম। ওকে, বোঝা গেছে? চলে আসো নেক্সট কোশ্চেন, নাম্বার 7 কি বলেছে। নাম্বার 7 দেখো সিরিজের কোশ্চেন আছে, আমি সিরিজটাকে জাস্ট ডিসকাস করে দেবো, কারণ সিরিজ থেকে কোশ্চেন বিগত বছরেও ছিল, এবছরও আসার পসিবিলিটি আছে। যেমন এটাকে দেখো ফার্স্টে 32, দেখো এটা 2 টাইমসে আছে, এটাও দেখো 2 টাইমস, তার মানে এটা জিপি সিরিজে আছে, মানে গুণোত্তর প্রগতিতে আছে জিপি সিরিজে। তাহলে জিপি সিরিজের জেনারেল ফর্মটা কি বলে, ধরো কোনো একটা নাম্বার এ আছে, এটা এ আর, আবার এ আর স্কোয়ার এভাবে চলছে, মানে কি আর গুণে আছে, আর গুণে আছে, তাহলে এইটাকে বলা হয় কমন রেশিও, এটাকে বলা হয় কমন রেশিও, আরটাকে। ওকে, কমন রেশিও তার মানে সাধারণ অনুপাত। এখান থেকে আমি যদি বলি যে আমার n-তম মান কত হবে, মানে টিএন, সেটা হয়ে যায় ফার্স্ট টার্ম ইন্টু আর টু দি পাওয়ার n-1, এইটুকু। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল ফর্মুলাটা, এটা যদি জানো অ্যান্সার ইজিলি করতে পারবে। তো এখান থেকে যখন করবে, আমার এখানে 11তম পদ দরকার, তো এখান থেকে ফার্স্ট তোমার কোশ্চেনটা কিভাবে লেখা স্টার্ট করবে, তো লিখবে প্রথম পদের সাথে 2 গুণ করলে আমরা দ্বিতীয় পদটিকে পাই, এবং দ্বিতীয় পদের সাথে 2 গুণ করলে আমরা তৃতীয় পদকে পাই। ঠিক আছে, আর দেখছি দ্বিতীয় পদের সাথে 2 গুণ করলে তৃতীয় পদ পাচ্ছি, তৃতীয় পদের সাথে 2 গুণ করলে চতুর্থ পদ পাই। তো এইভাবে প্রত্যেকটা নাম্বারকে গুণ করলে আমরা পরবর্তী পদটাকে পেয়ে যাচ্ছি, তো এইভাবে পুনরাবৃত্ত হচ্ছে। তো অতএব বলতে পারছি যে এটা গুণোত্তর প্রগতিতে আছে বা জিপিতে আছে। এই পোর্শনটা জাস্ট তোমার একটু লিখে দিতে হবে ফার্স্টে, এইটুক যা যা আমি বললাম, এইটুক। তারপর এখান থেকে প্রথম পদ এ, প্রথম পদ কত আছে সেটা লিখতে হবে। প্রথম পদ যেটাকে আমরা এ ডিফাইন করছি সেটা কত আছে 32। ওকে, এটা গেল 32। এবার নেক্সট কি বলেছে, আমার 11তম পদ দরকার, আর এখান থেকে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত আছে যেটাকে আমরা আর বলে থাকি, 2 গুণ আছে সবাই, তার মানে এটা 2 লিখবো, বোঝা গেছে। আর এখানে এই ফর্মুলাটা ইউজ করব, তো লিখবে আমরা জানি কি এটা টিএন এ আর টু দি পাওয়ার n-1, আর এগুলোর পরিচয় দেবে টি মানে n-তম পদ, টিএন মানে হচ্ছে n-তম পদ, আর বাদ বাকি আর এর পরিচয়টাও দেবে, সব পরিচয় দিয়ে দেবে এখানে। ওকে, তো এখান থেকে আমি যদি বলি আমার 11তম পদ দরকার, তার মানে T11 দরকার, তাহলে এখান থেকে এ বলতে প্রথম পদ, তো এই হিসাবে কত আছে 32, তাহলে 32 বসাও, সেটাও অবশ্যই দেখো আমি এখানে লিখে দিয়েছি। আর আর মানে কত 2, আর এন বলতে এখানে 11, তো 11 - 1,
এবার এটাকে সলভ করলে পরের লাইনে 32 আর 2 টু দি পাওয়ার এটা 10, এবার সলভ করে এইভাবে রাখতে পারো বা গুণ করে দেখাতে পারো, জাস্ট তোমাদের ছোট ডেটা দেবে, এত বড় ডেটা হয়তো দেবে না। ওকে, চলে আসো নেক্সট কি বলেছে নাম্বার 8। নাম্বার 8 এরটা নিজেরা লিখবে, শুধুমাত্র আমি ডিসকাস করে দিচ্ছি। দেখো এখানে √2 থেকে 3√2 মানে এখানে দুটো √2 বেড়েছে, আবার এখানে দেখো আবার দুটো √2 বেড়েছে, মানে কমন ডিফারেন্স আছে। তার মানে এখানে দুটো √2, এখানে তোমার কটা √2, ওকে ঠিক আছে। দেখো এখানে দুটো √2 করে বাড়ছে, এই একটা √2 হচ্ছে, এই একটা, ওকে। তার মানে এখানে একটা কমন ডিফারেন্স পাচ্ছি। এখানেও দেখো 5টা √2 আছে, এখানে 7টা √2, তার মানে কি আমি যদি দুটো √2 পুট করি পরেরটা পেয়ে যাচ্ছি, জাস্ট এইটুকু। এবার এই পোর্শনটায় কথা হচ্ছে যা যা লিখবো সেটার জন্য আমি জেনারেল ফর্মটাকে একটু বলে দিই। ধরো একটা টার্ম প্রথমে এ আছে, তারপর এর সাথে ডি যোগ করলাম, আবার এর সাথে ডি যোগ করলে 2d চলে আসবে, এইভাবে চলছে। তার মানে এদের কমন ডিফারেন্স, কমন ডিফারেন্স কত? ডি, কমন ডিফারেন্স বলতে ডি, ওকে। আর হচ্ছে ফার্স্ট টার্ম হচ্ছে এ, তাহলে এখান থেকে আমি যদি বলি n তম পদ কত হবে, tn, যেমন এখানে তোমার বলেছে দশম পদ বের করতে বলেছে, দশম পদ, তাহলে tn যদি বলি সেটা হয়ে যায় ফার্স্ট টার্ম n-1 ইন্টু ডি, n-1 ইন্টু ডি। তাহলে এইটার মাধ্যমে আমি দশম পদ বের করতে পারবো, শুধু n এর জায়গায় 10 বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার চলে আসবে। আর প্রথম পদ হিসাবে এখানে কত আছে, এটার অ্যাকর্ডিং দেখো √2 আছে, তো এইটাকে সলভ করে আমাকে অ্যান্সার করবে HW তে, এটা কমেন্ট সেকশনে জানাবে। চলো নেক্সট কোশ্চেন। ওকে, নাম্বার 9 কি বলেছে? নাম্বার 9 দেখো টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন আছে, বেসিক কোশ্চেন টাইম এন্ড ওয়ার্কে, কিন্তু লিখবো কিভাবে, ফ্র্যাকশন ওয়েতে। ফ্র্যাকশন ওয়েতে কিভাবে? কোশ্চেন দেখো বলেছে এ ও বি একটি কাজ বলেছে 12 দিন আর 30 দিনে করছে, এ অ্যান্ড বি ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক 12 ডেজ বলেছে। মানে এ আর বি, আমরা নর্মালি শর্ট অ্যাপ্রোচ আগে দেখবো, এ আর বি 12 দিনে কাজটা করছে, আর হোয়াইল বি একা যদি করে তার মানে সেটা 30 দিনে করছে। ইন হাউ মেনি ডেজ এ অ্যালোন ফিনিশ দ্য ওয়ার্ক, মানে এ একা কত দিনে করবে। তাহলে এটার অ্যাকর্ডিং আমরা জানি এলসিএম ধরে ধরে কাজ করতে হয়। এবার এটাকে আমরা কিভাবে লিখবো সেটার অ্যাপ্রোচটাকে আমি নেক্সট পেজে রেখেছি, এটাকে লেখাটাকে আমি দেখাবো। ওকে, তো তোমরা প্রত্যেকে এই জিনিসগুলো মেটেরিয়ালটা পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হওনি অবশ্যই জয়েন করে নেবে, প্রত্যেকটা যা যা করাচ্ছি সব পেয়ে যাবে। ওকে, চলে আসো নেক্সট। দেখো এটার অ্যাকর্ডিং লেখাটা একটু দেখে নাও কিভাবে করেছে। এটার অ্যাকর্ডিং খেয়াল করো, ফার্স্টে বলেছে কি এ ও বি একসাথে একটি কাজ 12 দিনে করতে পারে, যে ডেটাটা গিভেন আছে সেই ডেটাটাকে আগে লিখেছি, এটা অবশ্যই লিখতে হবে কারণ 5 মার্কস পাবে, কিছু বাদ রাখলে হবে না। বলেছে ধরি, বা অনেকে এটাকে মনে করে লিখতে পারো, প্রবলেম নেই। মোট কাজ এক অংশ, কারণ আমরা জানি ফ্র্যাকশনে মোট কাজটা এক অংশ হয়। ওকে, অতএব এ ও বি 12 দিনে এক অংশ কাজ করে, তাহলে এ ও বি একদিনে 1/12 করে, উল্টো হয়ে যাবে, নর্মালি জানি কাজ করবে। আবার দেওয়া আছে বি একা ওই কাজটি 30 দিনে শেষ করে, তাহলে বি একদিনে কত করছে সেটা দেখে নাও। 30 দিনে শেষ করা মানে কি, দেখো 30 দিনে এক অংশ কাজ করছে, তাহলে বি একদিনে 1/30 করবে। অতএব এ একদিনে কাজ করবে কত, 1/12 থেকে এটাকে মাইনাস করলেই চলে আসবে। তো মাইনাস করে দেখো এত আসছে, তার মানে 1/20 অংশ, তার মানে তাহলে এ মোট এক অংশ কাজ করবে 20 দিনে। জাস্ট এইটুকু করলে তোমার চলে আসবে অ্যান্সারটা, আমার এটার অ্যাকর্ডিং নিলেই হয়ে যাবে। দেখো কি বলেছে, এ কত দিনে শেষ করবে, তো সেটার অ্যাকর্ডিং দেখো অ্যান্সার আমার 20 চলে এসছে। ওকে, চলে আসো নাম্বার 10। নাম্বার 9 গেল নাকি, কত নম্বর গেল একটু দেখে নাও। নাম্বার 9 ছিল, আচ্ছা যাই হোক, কোশ্চেন অন্য থাকলেই হবে। নেক্সট কি বলেছে, নাম্বার 9 এরটাই দেখো, বা 10 যাই হোক। বলেছে এ পার্সন বাই সাম আর্টিকেল at the rate of 15 for rupees 13 and sells the article at rate 18 for 17 rupees. If he made a profit বলা আছে 14.7 rupees in whole transaction, then how many articles did he buy? Basic question, but একটু ক্যালকুলেটিভ লাগতে পারে, তো এটার লেখাটাও আমি রেখে দিয়েছি, একটু দেখে নাও। আগে বুঝে দিই এখানে, মানে একটা ব্যক্তি বলেছে 15টা আর্টিকেল বা 15টা বস্তু 13 টাকায় কিনছে, সবসময় একটার জন্য যাবে। আর এখানে বলেছে যখন বিক্রি করছে 18টা বিক্রি করছে 17 টাকায়। ওকে, তাহলে তার প্রফিট হচ্ছে 14.7 টাকা, তাহলে হোল ট্রানজাকশনে হচ্ছে এটা। তাহলে এখানে বলেছে কতগুলো আর্টিকেল কিনেছে, তো দেখো কিভাবে লিখছি এটাকে, ভালো করে দেখো। ওকে, ফার্স্টে দেখো কি করেছে,
এটা রেকর্ডিং, মানে এটাকেই আমি প্রপার ওয়েতে রেখে দিয়েছি কিভাবে কি লিখতে হয়। বলেছে 15টি বস্তুর মূল্য 13 টাকা। ওকে, একটি বস্তুর মূল্য কত দাঁড়াচ্ছে এত, সব সময় একটাই যাবে, একটাই সিঙ্গেল পিসে যাবে। ওকে, এবার বলেছে ক্রয় মূল্য, তাহলে পেয়ে গেছো এইটা, কারণ কেনার দাম মানে এটা ক্রয় মূল্য, আর 18টা বস্তুর বিক্রয় মূল্য এত, তাহলে একটার জন্য কত এত, তার মানে বিক্রয় মূল্য একটার ক্ষেত্রে এত। তাহলে একটি বস্তুর ক্ষেত্রে লাভ বলেছে, লাভ কত হবে, তাহলে একটি বস্তুর ক্ষেত্রে লাভ দেখো কত হচ্ছে, এটাকে মাইনাস করলে পেয়ে যাচ্ছ। আর লাভের ডেফিনেশন বা কি হচ্ছে সেটাকে ব্র্যাকেটে লিখে দিতে পারো, অবশ্যই দিয়ে দিও যে ব্র্যাকেটে ওটা কি হচ্ছে ডেফিনেশনটা। ওকে, তো এটা রেকর্ডিং আমি দেখি 7 এটা 90 দাঁড়াচ্ছে এত টাকা। তো এটা যদি হয়, এটা রেকর্ডিং বলেছে ধরি মোট এক্সটা বস্তু ছিল, দেখো একটা বস্তুর জন্য যদি লাভ তোমার 7/90 হয়, একটা বস্তুর ক্ষেত্রে লাভ, কারণ একটা কত দামে বিক্রি হচ্ছে, একটা কত দামে কিনেছে, সেটাকে ডিফারেন্স করলেই যদি বেশি দামে বিক্রি হয় তাহলে লাভ হচ্ছে, দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে, তার মানে একটার ক্ষেত্রে 7/90 হচ্ছে। তাহলে আমি ধরে নিলাম মোট এক্স খানা বস্তু ছিল, তাহলে এক্সটা বস্তুর ক্ষেত্রে তার লাভ কত হবে, এক্স গুণ এত 7/90। আর প্রশ্নানুসারে কোশ্চেনের অ্যাকর্ডিং, যেটা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি দেওয়া আছে যে এইটা মানেই তোমার 14.7, তো এটাকে কাটাকাটি করে তোমার অ্যান্সার চলে আসবে এইটা, তো এটাকে উত্তর লিখে দিলেই হয়ে যাবে। বোঝা গেছে? এই হচ্ছে প্রপার ওয়েতে, পুরোটা লেখা পেয়ে যাবে। ওকে, পুরো লেখাটা পেয়ে যাবে, টেলিগ্রামে দিয়ে দেবো ওখানে। ওকে, তো চলো নেক্সট কি বলেছে, নাম্বার 10, এটারও সলিউশন মনে হয় আছে, নাম্বার 10 অ্যান্ড লাস্ট কোশ্চেন এটা আমাদের। ওকে, নাম্বার 10 অ্যান্ড লাস্ট কোশ্চেন, দেখো কি বলেছেন, টাইম এন্ড ওয়ার্কের কোশ্চেন, ভালো কোশ্চেন লেখা আছে। এটাও বলেছে এ অ্যান্ড বি টুগেদার, মানে একসাথে যদি কাজ করে তারা 3 দিনে করছে। দে স্টার্টেড টুগেদার বাট আফটার 2 days, 2 দিন পর বি চলে যায়। ইফ দ্য ওয়ার্ক কমপ্লিট আফটার 2 more days, মানে বি চলে গেছে বলে আরো 2 দিন এক্সট্রা লেগেছে কাজ শেষ করতে, তাহলে ওই 2 দিন কে করবে, এ করবে। এবার বলেছে বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, তাহলে বি একা যদি করতো তাহলে কাজটা কতদিনে অ্যাকচুয়ালি শেষ হতো। দেখো অ্যাপ্রোচটা দেখে নাও কিভাবে করেছি। দেখো ফার্স্টে বোঝো, একদম বেসিক ওয়েতে কোশ্চেনটা আমরা পড়ে নিয়েছি, এবার দেখে নাও। এবার এটা রেকর্ডিং বলেছে এ ও বি একসাথে কাজ 3 দিনে করছে, এটা 3 দিন। ওকে, ধরি মোট কাজ এখানে 1 অংশ, যেরকম আমরা লেখাটা করছিলাম, অতএব এ ও বি 3 দিনে 1 অংশ কাজ করে। এ ও বি একদিনে 1/3 করবে, তাহলে রিভার্স, এটা উল্টো হয়ে যায়, কাজ করছে। তারা কাজটি শুরু করে একসাথে 2 দিন পর্যন্ত ছিল, তাহলে 2 দিনে কত কাজ করবে, 2/3 অংশ। ওকে, আর যেহেতু এরপর দেখো কি আছে, দেওয়া আছে যে বি চলে যায় এবং বাকি কাজ থাকে কত, তাহলে 1 অংশ মোট কাজ, তারা 2/3 করেছে, মাইনাস করে দাও, এটা বাকি, তাহলে 1/3 অংশ বাকি আছে। ওকে, গেল। এবার বলেছে বাকি 1/3 অংশ কাজ এ 2 দিন করে, 2 দিনে করে, তাহলে 1 অংশ কাজ এ 6 দিনে করছে। এটা জাস্ট এটা রেকর্ডিং, কারণ 1/3 অংশ 2 দিনে, তাহলে এখান থেকে টোটাল কাজ মানে কি 3 ক্রসে গুণ হয়ে যায় 6 চলে আসবে, কারণ এই 3টা দেখো ক্রসে গুণ হয়ে 6 হয়ে যাচ্ছে না, ওর জন্য এই লাইনটা হচ্ছে। এবার এ একদিনে 1/6 অংশ কাজ করে, লাইনটা লিখে দিলাম। একদিনে যে কাজ করে সেটাকে কি বলা হয়, কার্যক্ষমতা, এফিসিয়েন্সি। ওকে, তাহলে বলেছে বি একদিনে কাজ করবে, এটাকে মাইনাস করে দাও, কারণ আগে যে তুলনায় ছিল বাকি কাজের রেসপেক্টে এটাই, তো সেটাকে মাইনাস করে আমি দেখে নিলাম যে এখান থেকে 1/6 এখানে পেয়ে যাচ্ছি, তো সেটা রেকর্ডিং মাইনাস করলে দেখো লেখা আছে বি সম্পূর্ণ কাজ যে 1 অংশ সেটা 6 দিনে শেষ করবে। ওকে, বোঝা গেছে? দেখো একদিনের রেসপেক্টে আমি এটাকে দেখিয়ে দিলাম। ওকে, ক্লিয়ার হয়েছে? তো আজকে এই অবধি রাখবো, পুরো প্রপার ওয়েতে যা যা লেখা আছে দেখে নিও। আর এই কোশ্চেনটাকে একটা এক্সট্রা আমি এইচডব্লিউ রেখে দিলাম, এটাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে অ্যান্সার কত হয়েছে, আর পারলে লেখাটাকেও পাঠিও। তো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো আজকে এই অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।